হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবিটিএ টেস্ট পেপারে 2024-এর যে ডিস্ট্রিক্টগুলো নিয়ে আমি আলোচনা করছি। আজকে আমরা ডিস্ট্রিক্ট নাম্বার যেটা 7 রয়েছে, অর্থাৎ কলকাতা ডিস্ট্রিক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি 6 নম্বর অবধি কমপ্লিট করে দিয়েছি। যারা ভিডিওগুলো দেখোনি প্লিজ ভিডিওগুলো দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে, উপকারেও লাগবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ডিটেল বলে দিয়েছি, ডিসকাস করে দিয়েছি। তোমরা পরীক্ষা হলে গিয়ে শুধু উত্তর মুখস্থ করে গেলে কিন্তু তোমাদের ভীষণ প্রবলেম হবে। সেখানে কিন্তু কোশ্চেনের নাম্বার চেঞ্জ থাকবে, ডেটা চেঞ্জ থাকবে। এবার যথেষ্ট প্রসেস যদি না জেনে যাও তাহলে কিন্তু ওইখানে অ্যাটেম্প্ট করতে পারবে না। তাই বলছি, যেখানেই পড়ো তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ডিসকাস করে নাও, প্রত্যেকটা কোশ্চেন লজিক জেনে নাও, কিভাবে হচ্ছে ডিটেল জেনে নাও। তাতে ওইখানে কিন্তু তোমাদের কোনো প্রশ্নের উত্তর কোনো রকম ভাবে তোমরা প্রবলেম ফেস করতে পারবে না। ঠিক আছে, প্রবলেম ফেস হবে না তোমরা, না হলে কিন্তু তোমরা ভীষণ প্রবলেম ফেস করবে। তাই বলছি, আজ থেকে এটা প্র্যাকটিস করো, ডিটেল অ্যানালাইজ করে যাও, শুধু উত্তর পড়ে যেও না, এটা তোমাদের কাছে আমি বলছি। দেখো, আজকে আমরা স্কুল নাম্বার ডিস্ট্রিক্ট নাম্বার যে 7 রয়েছে কলকাতা ডিস্ট্রিক্টের, পেজ নাম্বার দেখো 203 নম্বর পেজ তোমরা বের করবে। আশা করি তোমাদের কাছে রয়েছে সবার এই বিটি টেস্ট পেপার। তো 203 নম্বর পেজের যে গণিতের উপরে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো আজকে আমরা আলোচনা করব, 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বেশি সময় নষ্ট না করে শুরু করব আজকে আমাদের প্রথম প্রশ্ন। বলেছে দেখো, এক্স টাকার ওয়াই মাসের সুদ জেড টাকা হলে বার্ষিক সুদের হার কত? এক্স টাকার ওয়াই মাসের সুদ, একের দাগ করব। তাহলে আমাকে বলে দিয়েছে দেখো, আসল সমান হচ্ছে এক্স টাকা, হ্যাঁ কি না? সময় মানে হচ্ছে টি, টি সমান বলে দিয়েছে ওয়াই মাস। আমরা যখন সরল সুদ করি না, মাসে রাখি না, আমরা আমরা সবসময় বছরে রাখি। তাহলে বছর করতে হলে 12 দিয়ে আমরা অবশ্যই ভাগ করব। সরল সুদ বলে দিয়েছে আমাদের জেড, জেড মানে হচ্ছে আই বলে দিয়েছে নিশ্চয়ই আমাদের, জেড টাকা। ওকে, জেড টাকা বলে দিয়েছে। এবারে আমরা কি করব, সরল সুদের হারটা ধরে নিব। বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্ট ধরে নিব? 8% ধরে নিব। তাহলে আমরা আই সমান কি জানি? পি আর টি বাই 100। তাহলে আই এর মান লিখবো পি। পি এর মান কত এখানে? পি এর মান হচ্ছে তোমার এক্স এখানে, তাই না? পি আর কত? আর আমি বের করব, আর এর মান ধরে নিচ্ছি আরই। টি মানে হচ্ছে ওয়াই বাই 12 বাই 100 সমান হচ্ছে কত বলেছে দেখো? জেড, ঠিক না? জেড বলেছে। এখান থেকে আর এর মান বের করব। তাহলে আর সমান কত হবে দেখো? 100-র সঙ্গে জেড গুণ হবে, তার সঙ্গে অবশ্যই 12 কি হবে? গুণ হবে। তোমরা ক্যালকুলেশন করে নিবে। ওকে, বাই এক্স ওয়াই। ওকে, তার মানে অ্যান্সার হচ্ছে 1200 জেড বাই এক্স ওয়াই। তাহলে আর এর মান হচ্ছে 1200 জেড বাই এক্স ওয়াই শতাংশ। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের? অ্যান্সার 1200 জেড, মানে বি হবে আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি তারা বলো ব্যাক করে একবার দেখে নাও, তাতে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে। এগুলো তো সাধারণ জিনিস, অবশ্যই তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। বলছে যে এবিসি তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা কিন্তু এ বি বিপরীত চিহ্নযুক্ত হলে এদের মধ্যে কোনটা হবে? দেখো, তিনটি যদি ক্রমিক সমানুপাতিক সংখ্যা থাকে তাদের মধ্যে সম্পর্ক কি হয়? ধরো এবিসি বলেছে, তাই এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি হবে। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি হলে তার শর্ত, অনুপাত সমানুপাতে রয়েছে। তার মানে এখান থেকে লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি। ইয়েস অর নো? ঠিক। তার মানে লিখতে পারি বি স্কোয়ার সমান এসি, লিখতে পারি বি সমান প্লাস মাইনাস রুট ওভার এসি, রুট ওভার এসি। এবারে একটা জিনিস দেখো, এখানে একটু বোঝার রয়েছে। বলছে দুটো বিপরীত চিহ্নযুক্ত, আমি যদি বি কে ধনাত্মক ধরি আর এ কে আমি ঋণাত্মক ধরি, তার মানে দেখো রুট ওভারের মধ্যে ঋণাত্মক সংখ্যা চলে আসছে। তাহলে ঋণাত্মক সংখ্যা যদি চলে আসে, ওটা কি সংখ্যা? কাল্পনিক সংখ্যা হয়ে যাচ্ছে, মানে আমি জানি না ওর মান, তাই না? তো এই কাল্পনিক সংখ্যা যেহেতু চলে আসে, তাই আমি এখানে লিখতে পারি বি সমান কি? অসংজ্ঞাত। যেহেতু বি এর সঙ্গে আমার এখানে সম্পর্কটা দিয়েছে, তাই আমার অ্যান্সার হবে বি এর মান অসংজ্ঞাত, অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোন এসিবি এর পরিমাপ কত হবে? এটা এখানে জানতে চাই। ঠিক, তাহলে আমরা কোন এসিবি এর
মান বের করবো। দেখো কিভাবে আমি অঙ্কটা করছি। ওকে, তাহলে আমার কিন্তু দুটো বৃত্ত দেওয়া রয়েছে, হ্যাঁ কি না? তাহলে আমি দেখো একটা বৃত্ত নিলাম, দুটো বৃত্ত নিয়েছি, তারা কিন্তু বহিঃস্পর্শ করেছে, বহিঃস্পর্শ করেছে। তাহলে আমি যদি এদের একটা সাধারণ স্পর্শক টানি না, এটা ধরো আমি সাধারণ স্পর্শক টানলাম, বলছি যে এই মাপটা কত হবে, নাম দিলে বুঝতে পারবে, এর এর মানটা কত হবে এখানে জানতে চেয়েছে। বলছে এ বি বিন্দুতে একটা এ বি বিন্দু, ঠিক? তাহলে এ বি বিন্দুতে স্পর্শ করেছে, এইখানে দিয়েছে আমার সি, কোথায়? আহ বহিঃস্পর্শ সি বিন্দুতে, দিয়ে বলছে এসিবি এর মান কত। এই এসিবি এর মানটা হবে কিন্তু 90 ডিগ্রি। তোমাদের আমি বলে দিই, তোমরা পেজ নাম্বার 217 নম্বর পেজ খুলবে, 217 নম্বর পেজ খুলবে, সেখানে একটা দেখবে প্রয়োগ রয়েছে, সেই প্রয়োগটা অবশ্যই তোমরা কিন্তু জেনে যাবে। আমি এটা তোমাকে বলবো যে তোমরা অবশ্যই ওই প্রয়োগটা কিন্তু জেনে যাবে, ঠিক আছে না? তাহলে অ্যান্সার হবে কিন্তু আমাদের অপশন সি, দেখে নিবে ওইটা, ঠিক আছে? এটা কিন্তু কত হবে, 90 ডিগ্রি হবে। সেখানে কিন্তু প্রমাণ দেওয়া ছিল, এরকম একটা স্পর্শক দেখবে আঁকা ছিল, একটা প্রয়োগ ছিল, ঠিক আছে? এই প্রয়োগটা দেখে নিই। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন বলেছে যে সাইন থিটা কস থিটার বৃহত্তম মান কত? সাইন থিটা কস থিটা, সাইন থিটা কস থিটার বৃহত্তম মান। এই অঙ্কটা করতে হলে তোমাদের কিন্তু ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাইনাস হাফ কমন নিয়ে ভেতরে -2 সাইন থিটা কস থিটা করতে হবে। এগুলো প্রসেস অবশ্যই তোমাকে জানতে হবে। এবারে দেখো মাইনাস হাফ আমি কমন নিয়েছি, কারণ দুই দুই কেটে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটাই পড়ে থাকবে সাইন থিটা কস থিটা, ঠিক? তাহলে মাইনাস হাফ, এবারে ভেতরে কি করব আমি, এক প্লাস করব, -2 সাইন থিটা কস থিটা, -1 করে দেবো, দিলে আমার কেটে যাবে, দিলে উপরটাই পড়ে থাকবে, ঠিক? তাহলে মাইনাস হাফ ইন্টু, এটা মানে কত, ওয়ান এর স্কোয়ার, ওয়ানকে আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, -2 সাইন থিটা কস থিটা, -1, এবারে মাইনাস আছে, দেখো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এইটাকে আমি বাদ দিয়ে দিই, এটাকে বাইরে বের করে দিচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস হাফ হয়ে যাবে, ঠিক? এবারে নেক্সট কি করবো, আমি সূত্রে ফেলবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস -2ab মানে কত, মাইনাস হাফ ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার প্লাস হাফ। ওকে, ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যেটা করব সেটা হচ্ছে কি আমাদের, দেখো দেখো সাইন থিটা মাইনাস কস থিটা এর মান সবসময় গ্রেটার দেন 0, একই না? ঠিক, এবারে আমি যদি দুদিকে আমি মাইনাস হাফ গুণ করি, এটা সরি স্কোয়ার হবে, সাইন থিটা মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার করি, তার মানে দেখো মাইনাস যখন গুণ করব সেটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মানে গ্রেটার থাকলে লেস হয়, লেস থাকলে গ্রেটার হয়, স্বাভাবিক। নেক্সট দেখো কি করব, আমি প্লাস হাফ উভয় দিকে আমি কি করবো, যোগ করবো, তাহলে মাইনাস হাফ ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস হাফ গ্রেট লেস দেন অর ইকুয়ালস টু 0 প্লাস হাফ, দুদিকে আমি প্লাস হাফ যোগ করতে পারি। ওকে, যেই আমি প্লাস হাফ যোগ করলাম, দেখো এখানে কি জিনিসটা আসছে, এই যে মানটা না, সরি, এই যে মানটা না, এইটা মানেই কিন্তু সাইন থিটা কস থিটা, এইটা, তার মানে এই যে পুরো সাইন থিটা কস থিটা এর মান আমি লিখতে পারি লেস দেন অর ইকুয়ালস টু হাফ। দেখো এটা 0 প্লাস হাফ মানে কি, শুধু হাফ। তাহলে সাইন থিটা কস থিটা এর মান যদি হাফের থেকে ছোট হয়, তার মানে অবশ্যই 1/2টা হচ্ছে তার বৃহত্তম মান, এর বাইরে তো হবে না। তাহলে হাফের থেকে ছোট অথবা সমান, তার মানে কি সাইন থিটা কস থিটা এর মান হাফের থেকে বড় হতে পারবে না, তার মানে বড়টাই হচ্ছে কি আমাদের হাফ। তো অ্যান্সার হবে এখানে তোমাদের 1/2, অর্থ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলো তোমরা অবশ্যই তুলে নিবে, কারণ এই অঙ্কগুলো কিছু কিছু নতুন অঙ্ক রয়েছে, তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, এইভাবে কিন্তু তোমাদের করে আসতে হবে। অবশ্যই করে যাবে, 1 নাম্বার বলেছে না করলেও কিন্তু করে যাবে এগুলো। নতুন অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে দিলেও কিন্তু তোমরা প্রসেসটা জেনে যাও, ঠিক আছে না, নতুন নতুন জিনিসের। নেক্সট কোশ্চেনে যাব আমরা। দেখো বলেছে
এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? দেখো, নিরেট ঘনক থেকে নিরেট গোলক কেটে নেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই ঘনকের আমি একটা ঘনক যদি আমি অঙ্কন করি, দেখো এইটা এর ভেতরে যখন আমি গোলকটা তৈরি করব, এর ভেতরে যখন গোলকটা তৈরি করব, দেখো এই ধার থেকে এই ধার এটাই হচ্ছে কি তার ব্যাস, ঠিক আছে না? ব্যাস যদি এটা হয় তার মানে নিশ্চয়ই ঘনকের যে বাহুর দৈর্ঘ্য ছিল ওটার সঙ্গে নিশ্চয়ই এটা সমান হবে, কারণ সব দিকেই তো বড় হচ্ছে, পুরোটা নিয়ে নিয়েছে, সর্ববৃহৎ কেটেছে, কারণ ভেতরে থাকবে। তার মানে পুরো যে আমার ঘনকের বাহুর দৈর্ঘ্য সেটাই মানেই হচ্ছে আমার গোলকের ব্যাসের দৈর্ঘ্য। ব্যাস বলেছে, ব্যাসার্ধ হলে x/2 হতো, এটা হতো, কিন্তু আমাকে ব্যাস বলেছে তাই ওই সংখ্যাটাই হবে এখানে সঠিক উত্তর। ওকে, বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, একটি চল একটি চলকের একটি চলের তিনটি মান দেওয়া রয়েছে এবং তাদের পরিসংখ্যা দেওয়া রয়েছে, যৌগিক গড় 18 হলে পি এর মান নির্ণয় করতে বলেছে। দেখো এই অঙ্কটা কিন্তু একটু ভুল আছে, জেড এর মান কত হবে আমি তো জানি না এবং এদের সংখ্যা দেওয়া আছে, তাহলে জেড কে নিয়ে যাব কোথায়? এই যে মানটা কি হবে সেই মানটা কিন্তু জানা নেই, তাই অ্যান্সারটা কিন্তু বের করানো সম্ভব নয়। এটা একটু ভুলে পড়ে গেছে, এটা কত একটা সংখ্যা হবে সেটা আমি বুঝতে পারছি না। তাহলে আমি শুধু প্রসেসটা তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে এক্সআই বলে দিয়েছে, দেখো তোমাদের কত কত বলে দিয়েছে এখানে, 4 3 4 5 জেড, 4 5 জেড। আচ্ছা, এফ ওয়াই কি বলে দিয়েছে, যেটা হচ্ছে পরিসংখ্যা, p-2, p+1, p-1। এবারে দেখো এখানে এফ আই এক্স আই তোমাদের বের করতে হবে, গুণ করবে, তার মানে 4 × p-2। অবশ্যই পরীক্ষায় এরকম ভুল দেওয়া থাকবে না, কত কত সংখ্যা কিছু একটা দেওয়া থাকবে, z × p-1, এই জেটের জায়গায় কিছু একটা থাকবে, নাহলে বের করতে পারবো না। এবারে তোমাদের যৌগিক গড়ের যে সূত্র আছে, ঠিক আছে, চল এবং পরিসংখ্যা দিয়ে, সেটা কি এক্স বার সমান, তোমরা কি পড়েছো, এক্স বার সমান হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই সামেশন কি এফ আই। তার মানে আমাকে পুরো এইটা যোগ করে বের করতে হবে এইখানে কত হবে সামেশন এফ আই, মানে কি এগুলো সব তিনটা প্লাস করে এখানে লিখবে, আর এখানে জেড যেহেতু আছে এটা প্লাস করে এখানে লিখবে, দিয়ে ভাগ করে দিবে, যেটা হবে সেটার সঙ্গে 18 সমান করবে, এদিকে 18 হবে, এইদিকে পি ইন্টু সংখ্যা দিয়ে থাকবে, এখানে জেড আছে তো তাই বেকার করে লাভ নেই। পরীক্ষায় কিন্তু জাস্ট প্রসেসটা জেনে যাও, এদিকে 18 থাকবে, যৌগিক গড় বলে দিয়েছে, এদিকে এফ আই এক্স আই বাই এফআই করো, কারণ এফআই সামেশন এফআই মানে হচ্ছে এই তিনটা যোগ করবে, আর সামেশন এফআই এক্স আই মানে এই তিনটা যোগ করবে, দিয়ে ভাগ করে দিবে, সেখান থেকে দেখবে পি এর মান শুধু বেরোবে। ওকে, এবারে জেড দিয়ে এখানে চলে আসবে, জেডটাকে নিয়ে যাব কোথায়, তাই না? তার জন্য বলছি যে এখানে অঙ্কটা একটু ভুল রয়েছে। নেক্সট দেখো কি বলেছে, বলছে পি সমান আসল, এ সমান সমল চক্রবৃদ্ধি, এ সমান এইগুলো হলে বার্ষিক সুদের হার এবং সময় নির্ণয় করো। এখানে একটা খুব সুন্দর একটা আমি তোমাকে করিয়ে দিচ্ছি টেকনিকে, 11/10, এটা কি হোল কিউব লিখতে পারি না? তিনটা রয়েছে, হোল কিউব লিখতে পারি। দেখো পি ইন্টু এখানে লিখতে পারি না 1+1/10, 1+1/10 মানে কত, 11/10, ঠিক? তাহলে পি ইন্টু 1+ এখানে লিখতে পারি না, এখানে আমি 10/100 হোল কিউব, নাকি না 10/100 মানে 1/10। তাহলে সমল চক্রবৃদ্ধি যদি এটা হয়, আমরা সমল চক্রবৃদ্ধি মানে কত জানি, এ যদি সমুচ্চ পি ইন্টু 1+r/100 হোল টু দা পাওয়ার n জানি, তার মানে আমি এর দুটোকে যদি কম্পেয়ার করে দেখি, দেখো n এর মান 3, তাহলে n সমান 3 বছর, সময় বেরিয়ে গেল, r এর মান কত হবে তাহলে 10, তাহলে r সমান 10%। তাহলে অ্যান্সার হবে সরল সুদের হার হচ্ছে 10% এবং 3 বছর, 3 বছর। ওকে, সময় হচ্ছে 3 বছর। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট যাবো আমরা। নেক্সট প্রশ্ন দেখো, যখন বি এর চিহ্ন এ ও সি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তখন এ স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে উভয় বীজই ড্যাশ হয়। এইটা তোমাদের অ্যাকচুয়ালি যেটা আমি করাবো সেটা হচ্ছে কি, তোমরা শ্রীধর আচার্যের যে সূত্র পড়েছো সেখানে কি বলছে, এক্স সমান কি মাইনাস বি প্লাস মাইনাস √বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা পড়েছো। এটা হচ্ছে এই
স্ট্যান্ডার্ড সমীকরণে বীজের মান। এবারে তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, সেটা আমি একটা এক্সাম্পল দিব। এক্স স্কোয়ার ধরো -3x+2 সমান 0, এই সমীকরণ নিলাম আমি। কেন নিলাম দেখো, বি যখন বি এর চিহ্ন এ ও সি এর চিহ্ন বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। বি এর চিহ্ন কত? -3। বি মানে কত এখানে? এটা বি। বি মানে কত এখানে? -3। ঠিক, বি মানে -3। তাহলে এ এখানে 1 মানে +1, এখানে সি হচ্ছে +2, কারণ বিপরীত চিহ্ন যুক্ত হয়েছে। তখন আমি যদি বীজ বের করাই, এখন এক্স এর ভ্যালু -বি মানে কত? এখানে 3 হয়ে যাবে। প্লাস মাইনাস √বি স্কোয়ার, বি স্কোয়ার 3 3 9 -4ac মানে হচ্ছে 4 1 2 4 2 8 বাই কত হবে? 2 × 1, মানে হচ্ছে 3 ± 1/2। তাহলে 3 ± 1/2 মানে কত হবে? 3 + 1/2 একটা হবে, 3 + 1/2 মানে 4/2 মানে 2, আর একটা হবে 3 - 1/2 মানে 2/2 মানে 1। দেখো দুটো বীজ কিন্তু কি বেরোচ্ছে বলো দেখি, এটা পজিটিভ বেরোচ্ছে। পজিটিভ মানে ধনাত্মক, তাহলে এখানে অ্যান্সার হবে অ্যাকচুয়ালি, এক্সাম্পল দিয়ে এগুলো বুঝে নিতে হবে, এটা হবে অ্যাকচুয়ালি ধনাত্মক। ক্লিয়ার হয়েছে আশা করি সবার? তো এইভাবে তোমাকে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ওকে, একটু বুঝে করো, অবশ্যই তোমরা পারবে। যা করার করে নিয়েছো, একটু মন দিয়ে আর জোশ নিয়ে একটু অঙ্ক করা শুরু করো। আমি বলবো অঙ্ক তোমাদের কাছে অনেক সহজভাবে হয়ে যাবে। 1 নাম্বার 2 নাম্বার আমার ভিডিওগুলো যদি ফলো করো, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমি তোমাদেরকে কি কোন সূত্র লাগছে, কি ব্যাপার সব বলে দিচ্ছি। তোমাদের মনে না থাকলেও কিন্তু তোমরা করতে পারবে, কারণ ওইখানে কিন্তু আমি প্রত্যেকটা সবকিছু দেখতেই পাচ্ছ বলে দিচ্ছি। তো কেন কোন সূত্র থেকে আসছে, তাই বলছি একটু ভালো করে ধৈর্য ধরে যদি দেখে যাও, আশা করি তোমাদের উপকারে লাগবে। নেক্সট প্রশ্ন দেখো, এবিসিডি একটি বৃত্তস্থ সামান্তরিক রয়েছে হলে এ এর মান নির্ণয় করতে বলছে। দেখো একটা বৃত্ত যদি হয় এবং তার মধ্যে যে সামান্তরিক আমরা যদি নিই না, সামান্তরিকটা কিন্তু সবসময় একটা আয়তক্ষেত্র হয়। বৃত্তস্থ সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্র হয়, তাই এর প্রতিটা মান কিন্তু কি হবে? 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি কেন? আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি। এটাও তোমাদের বলে দিই কত নম্বর প্রয়োগ রয়েছে। এটা হচ্ছে পেজ নাম্বার, তোমরা খুলে দেখে নিতে পারো, 167 পেজ। প্রয়োগ প্রয়োগ রয়েছে 167 পেজে। লেখা থাকবে যে সমস্ত বৃত্তস্থ সামান্তরিকই কিন্তু আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হলে মান তো অবশ্যই এবিসিডি, আমি যদি নাম দিয়ে দিই এবিসিডি, তাহলে এর মান কত হবে? 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে এখানে 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? নেক্সট আসবো আমি নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, বলছে এবিসিডি একটি বৃত্তস্থ, সরি 4, √2 sec θ - 2 সমান 0 হলে থিটা এর মান কত? √2 sec θ সমান 2 হবে নিশ্চয়ই। -2 আছে মানে কি, এটা এদিকে এলে 2 হয়ে যাবে। তাহলে sec θ সমান হচ্ছে 2/√2। ঠিক, 2/√2 মানে কত? 2 × √2/√2 করণী নিরসন করছি। দেখো 2 × √2/2, 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? √2। তাহলে sec θ যদি আমাদের √2 হয়, আবার লিখতে পারি sec θ সমান sec 45 ডিগ্রি। √2 এর sec কতটা √2 হয়? sec 45। তাহলে থিটা এর ভ্যালু কত হচ্ছে? 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে কত? 45 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, একটু স্পিডে বলার চেষ্টা করছি, আহ তোমাদের একটু ম্যানেজ করতে হবে, নাহলে একটু ব্যাক করে দেখে নাও। নেক্সট বলছে দেখো, একটি লম্ববৃত্তের শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে? দেখো শঙ্কু, এটা তো শঙ্কু। দেখো এইটা কি হয়, এটা আর আমরা ধরি, ঠিক, নিচেটা হচ্ছে আর, উপর এটা এইচ, এটা হচ্ছে এল। এই এল মানে হচ্ছে তির্যক উচ্চতা। শঙ্কুর যে আয়তন আমাকে ভি বলে দিচ্ছে, আমি এখানে দেখো যদি ধরে নিই এইচ আর এবং এল থাকে, ধরো তাদের উচ্চতা এবং ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা যদি থাকে এইরকম, কারণ আমি লিখতে পারি, দেখো শঙ্কুর আয়তন মানে ভি, ভি সমান কি লিখতে পারি? উম শঙ্কুর আয়তনের সূত্রকে 1/3 কি পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, ভূমির ক্ষেত্রফল কত হয়? ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে আমার এ, এ সমান, আমরা জানি কি ভূমির ক্ষেত্রফল হবে নিচেরটার ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, মানে বৃত্তের ক্ষেত্রফল যেটা হবে, তাহলে পাই আর স্কোয়ার।
তাহলে দেখো এখানে যদি আমি এটা বসিয়ে দিই না, পাই আর 1/3 ইন্টু পাই আর স্কোয়ারের জায়গায় আমি যদি এ বসাই ইন্টু এইচ লিখতে পারি আমি, নাকি না? তাহলে ভি সমান বা দিয়ে আমি এটা লিখতে পারি 1/3 এ এইচ। এবার এখান থেকে যদি আমি করি উচ্চতা মানে এইচ এর মান কত হবে, টি ভি, 3 এর সঙ্গে ভি গুণ হবে, এ এখানে এইচ এর সঙ্গে গুণ আছে, তার মানে এখানে এটা ভাগ হয়ে যাবে। তাহলে এই 3v/a হবে আমাদের কি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখে নাও। বলছে x1 x2 x ডট ডট xn চলের জন্য চলগুলির এটা কি হয় তোমাদের, তোমরা যে x1 x2 x3 যদি এরকম চল থাকে xn অবধি, এখানে কতগুলো সংখ্যা n সংখ্যক সংখ্যা রয়েছে, তার মানে আমরা যৌগিক গড় কি জানি, যৌগিক গড় এটা সমান কি হয় যে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n। ঠিক, এটার মানে কি উপরে লিখতে পারি আমি সামেশন এক্স আই, আই 1 থেকে n বাই n, মানে হচ্ছে 1/n সামেশন আই 1 থেকে n এক্স আই। তার মানে এইটাই তো আমাদের দেওয়া রয়েছে না, এটাই আমাদের কিন্তু অঙ্কে এইটাতে দেওয়া রয়েছে, তার মানে এটা সমান কি হলো আমাদের যৌগিক গড়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব। দেখো একটু তো তোমাদের সময় লাগবে, তাই না? মাধ্যমিকে পড়ছো, অবশ্যই একটু সময় লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে, কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট করো, কদিন একটু ভালো করে খেটে নাও, প্রত্যেকটা সাবজেক্টের সমান সময় দাও, অঙ্কের জন্য একটু বেশি দাও, কারণ এখানে প্র্যাকটিস ভীষণ করতে হবে। অবশ্যই তোমরা সবাই ভালো নাম্বার তুলবে, আমি এটা আম, আশা করছি, আশা রাখছি। তো অবশ্যই আহ, তখন খুব ভালো লাগবে তোমাদের। তাই আজ থেকে একটু ভালো করে পড়ো, একটু মোবাইল এটা সেটা ফেসবুক ইনস্টাগ্রাম সবকিছু বন্ধ করে দাও, মন দিয়ে পড়াশোনা করো, দেখবে সাকসেস তোমার কাছে অবশ্যই আসবে। কিন্তু এগুলোতে যদি টাইম নষ্ট করে দাও তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের ওই মোবাইলের কোনো কিছু কাজ দিবে না, তাই না? তাই বলছি এখন কষ্ট করো, পরে পরীক্ষার পরে দেখে নিবে একটু বেশি করে, না হলে মোবাইল ইনস্টাগ্রাম ফেসবুক এখন একটু কম দেখো, ভালো করে পড়ো। 40-45 দিন বাকি, 45 দিন বাকি রয়েছে, 50-এর কাছাকাছি দিন বাকি রয়েছে, তাই টাইম রয়েছে, একটু জোশ লাগিয়ে দাও সবকিছু বন্ধ রেখে। ওকে, দেখবে পরীক্ষার সময় তোমার টেনশনও কম হবে, পরীক্ষার পরেও ফ্রি থাকবে, তখন মোবাইল দেখো, কোনো কেউ কিছু বলবে না। নেক্সট দেখো আসছি আমি, কোশ্চেন নাম্বার 2। এটা রয়েছে, এটার সমান এটা, এটা কখনোই সম্ভব নয়, কারণ দেখো এ এক্স মাইনাস ওয়াই এর মানটা আর রুট ওভার এ এক্স মাইনাস রুট ওভার এ ওয়াই এটা কখনোই কি সমান হয় না। তাই এটা কি হবে, আচ্ছা ও মূলধনের প্রথমটা বললাম না, আচ্ছা দুয়ের দাগ বলে দিলাম কথা বলতে বলতে, এটা কি হচ্ছে তাহলে মিথ্যা। তাহলে একের দাগ কি হবে, দেখো একের দাগ কি রয়েছে, এ মূলধন বি মূলধনের 2/1/2 গুণ হলে তাদের লাভ্যাংশ বন্টনের অনুপাত কি হবে। দেখো বি কে যদি আমি এক্স ধরে নিই, তাহলে এ এর মূল মানে বি এর মূলধন যদি এক্স ধরে নিই, বি এর মূলধন কত হবে, 2/1/2 ইন্টু এক্স, মানে হচ্ছে 2×5, 2×2=4 প্লাস 1 5, 5x/2, ঠিক না? তাহলে এ এর মূলধন হয় 5x/2। লাভ্যাংশের অনুপাত কখন হয়, লাভ্যাংশের অনুপাতই হচ্ছে গিয়ে আমাদের মূলধনের অনুপাতে ভাগ হয়ে যায়, তাই না? মূলধনের অনুপাতই হচ্ছে কি, যত মূলধন থাকবে তার অনুপাত করলে সেটাই হচ্ছে লাভ্যাংশ বন্টনের অনুপাত হয়, আমরা জানি এটা। তাই বলছি এ কত আছে 5x/2, অনুপাত কত লিখবো এক্স, ঠিক? তাহলে এক্স এক্স দেখো কেটে দাও, তাহলে 5/2 অনুপাত 1, তাহলে 5/2 ইন্টু 2 অনুপাত 1 ইন্টু 2, কারণ লসাগু দিয়ে আমি কি করবো গুণ করব, নিয়ম বলেছিলাম আমি, 2 কেটে দাও, সরি এই 2 কাটবে, এখানে 2 × 1 = 2, 5, 5:2, তাহলে 5:2 হবে এখানে অ্যান্সার, তাহলে আছে এখানে, তাই এটা কি হবে আমাদের সত্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব আমরা। বলছি দেখো অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ হয় না, এটা সূক্ষ্ম কোণ হয়, তাই না?
অর্ধবৃত্তাংশ, এটা ধরো অর্ধবৃত্তের এইটা, বৃহত্তম বৃত্তাংশ মানে আমাকে নিচে জ্যা নিতে হবে এইটা, হয়েছে? দেখো কত, অর্ধবৃত্তাংশস্থ কোণ কি হয়, 90 ডিগ্রি হয়। আর আমি যখন আমি বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ নিব, এটা কিন্তু হয়ে যাবে আমাদের কি কোণ বললাম আমি এক্ষুনি, সূক্ষ্মকোণ। ওকে, এরও একটা প্রয়োগ রয়েছে, সেটাও আমি তোমাদের বলে দিব, সব বলে দিব, তোমরা একটু মন দিয়ে দেখো, কিন্তু পড়ে নিতে হবে তোমাদের, ঠিক আছে না? এটা রয়েছে তোমাদের, আচ্ছা এটা তোমাদের আমি লিখিনি, তোমরা দেখে নিবে। পেজ নাম্বারটা আমার লেখা হয় না, আমি নাহলে পরের দিন বলে দিচ্ছি, আমি এখন আর দেখছি না। তবে এটা সূক্ষ্মকোণ হয়, ঠিক আছে, অ্যান্সার হবে কি আমাদের সূক্ষ্মকোণ, কোথাও তো কোথাও আছে, দেখে নিবে না হলে। ওকে, বৃত্তস্থ কোণ সংক্রান্ত কোনো একটা প্রয়োগে রয়েছে এটা, ঠিক আছে। নেক্সট যাব আমরা, নেক্সট প্রশ্নে। বলছে যে থিটা এর মান 0 থেকে 90 ডিগ্রি, 7 প্লাস সাইন থিটা সর্বোচ্চ মান কি, তাহলে এটা কি হলো, মিথ্যা হবে। 7 হবে কি, দেখো সাইন থিটা এর মান আমরা কি জানি, একের থেকে ছোট, একটা হচ্ছে তার সর্বোচ্চ মান। এবারে যখন আমি 7 দুদিকে আমি কি করবো, প্লাস করব, তখন কি হবে, এখানেও 7+1 করতে হবে, তাহলে নিশ্চয়ই লেস দেন ইকুয়ালস টু কি হচ্ছে, 8 হচ্ছে, মানে সর্বোচ্চ মান এখানে 8 হওয়া উচিত ছিল। অ্যান্সার হবে কি এখানে মিথ্যা। আচ্ছা, এতক্ষণ অবধি যারা দেখছো তাদেরকে তো বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যদি নতুন হয়ে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দাও, এক্ষুনি অনেকজন ভিডিও দেখছো কিন্তু লাইক খুব কম জন করছো, মোটিভেশন পাওয়া যায় এতে। আর কমেন্ট করে জানাও অবশ্যই কেমন লাগছে, তো আমাদের অঙ্ক তো চলতে থাকবে। নেক্সট দেখো, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন 100 ঘনমিটার। তো এটা কি ঠিক বলেছে? দেখো 2 হেক্টর জমি, এটা একটু জানতে হবে তোমাদের। 2 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গ মিটার। এটা কিন্তু আমাদের 2 হেক্টর মানে হচ্ছে, হেক্টর মানে অ্যাকচুয়ালি ক্ষেত্রফলের একক, ঠিক আছে না? বৃষ্টি 5 সেন্টিমিটার উচ্চতায় উঠে গেছে, ঠিক আছে, তাহলে আমাদের উচ্চতা বলে দিয়েছে কত, 5 সেন্টিমিটার। আর এটা কি দিয়ে দিয়েছে, ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ওকে, তার মানে আমি বের করব কি এখানে আয়তন, তাহলে ওই যে আয়তঘনটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি আয়তঘন হবে। আয়তঘনের আয়তন কি, আয়তঘনের আয়তনের সূত্র হচ্ছে, এর ক্ষেত্রে কি হবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে কি আয়তঘনের সূত্র। না হলে আর কি ছিল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল আছে মানে সেটা কত রয়েছে আমাদের, 10,000 গুণিত 5 সেন্টিমিটারকে আমি কি করব, মিটারে করবো, মানে 5/100 দিলে আমি মিটার কিউব পেয়ে যাব। ওকে, ঘনমিটার পেয়ে যাবো, আর দুটো শূন্য কেটে দাও, 5 2 আচ্ছা, অ্যাকচুয়ালি 2 হেক্টর ছিল, তার মানে ভুল হয়ে গেছে। 1 হেক্টর মানে হচ্ছে আমার কি ছিল, 1,000 ছিল। 2 হেক্টর মানে হচ্ছে 20,000 হবে, ঠিক আছে, 10,000 ছিল, 20,000 হবে, তাই এখানে তোমরা 20 করে নাও, 5 2 10, 2 হেক্টর ছিল, 10 দুটো শূন্য। ওকে, তার মানে হচ্ছে 1,000 মিটার কি, একটু ভুল হয়ে গেছিল, একটু সরি, একটু ঠিক করে না। 1 হেক্টর মানে হচ্ছে 1,000, 10,000 বর্গ মিটার। আমাকে কি বলে দিয়েছে বলতো, 2 হেক্টর বলেছে, তাই 2 দিয়ে তো গুণ করতেই হবে, তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে, সত্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, একটু ঠিক করে নিবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট প্রশ্ন বলেছে, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় কত, n+1/2 হবে কি। দেখো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় আমরা কি জানি, n × n+1/2। এটা কি ছিল, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তার গড় করতে হলে কি করতে হবে, বাই এন দিয়ে ভাগ করতে হবে। n × n+1/2 এন এন কেটে দাও, তাহলে পড়ে থাকছে n+1/2। তার মানে অ্যান্সার কত হচ্ছে এখানে, n+1/2 রয়েছে, এখানে n+1/2, তার মানে এটা কি হবে, সত্য। ওকে, নেক্সট কোশ্চেনে যাব, মানে আমরা মনে হচ্ছে 2 নম্বরের প্রশ্নে যাব, ইয়েস।
নম্বরের প্রশ্ন দেখো কি বলেছে, বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছর 8 গুণ হবে। আমি একটু কুইক করার চেষ্টা করব, ঠিক আছে। বার্ষিক সুদের বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা মানে আমি জানি না, পি টাকা, পি ইন্টু 1 + r/100 হোল টু দা পাওয়ার n সমান হচ্ছে কি বলেছে, দ্বিগুণ হবে, n বছরে দ্বিগুণ হবে মানে 2p। ওকে, এবারে পি ইন্টু 1 + r/100 হোল টু দা পাওয়ার কত বছরে বলেছে এখানে, ঠিক আছে, কত বছরে 8 গুণ হবে। আমি বললাম টি বছরে ধরলাম, 8 গুণ হবে মানে 8p হবে। ওকে, এবারে দুটোকে ক্যালকুলেশন করে আমি বের করব এখানে টি এর মান। দেখো এখানে পি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি এখানে 1 + r/100 হোল টু দা পাওয়ার n সমান হচ্ছে 2। এস অর নো? এবারে দেখো 1 + r/100 সমান কত, 2 টু দা পাওয়ার 1/n লিখতে পারি আমি। এদিকে n আছে মানে ওইদিকে নিয়ে গেলে কি 1/n হয়ে যাবে। এবারে এইখানে আমি বসাবো, এইখানেও দেখো পি কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত 1 + r/100 হোল টু দা পাওয়ার টি সমান 8 লিখি, এরপরে লিখবো 2 টু দা পাওয়ার n এর মান কত, 1 + r/100 2 টু দা পাওয়ার 1/n হোল টু দা পাওয়ার টি সমান হচ্ছে 8 কে লিখবো 2 কিউব। ক্লিয়ার হয়েছে? তাহলে 2 টু দা পাওয়ার t/n সমান হচ্ছে 2 কিউব। তাহলে আমি কি করতে পারি, দুটো পাওয়ার আমি সমান করতে পারি, কারণ দুটো এটা 2 রয়েছে, নট ইকুয়ালস টু 0, 1 - 1, তাই t/n সমান আমি 3 লিখতে পারি অতএব দিয়ে। তাহলে t সমান কত হচ্ছে 3n হবে। তাহলে t এর মান কত হবে 3n বছর, বছরে কি হবে 8 গুণ হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব আমরা। দেখো বলেছে একটি অংশীদারি ব্যবসায় এবিসি মূলধনের অনুপাত বলেছে বছরের শেষে ব্যবসার মোট লাভ 337 টাকা হলে সি এর লাভ কত। তাহলে মূলধনের অনুপাত কত, 1/6 অনুপাত 1/5 অনুপাত 1/4। প্রথমে আমি কি করব, এগুলোকে, এটা এ বি ও সি এর মূলধনের অনুপাত, এটা পেলাম। প্রথমে হচ্ছে কি আমি ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। 6, 5, 4 এর তোমার লসাগু কত হবে, 6, 5, 4 এর লসাগু হচ্ছে 60, তাই না? তাহলে 1/60 গুণিতক 10, 1/5 গুণিতক 10, 60, 60, 1/4 গুণিতক 60, 10 60, 5 12 5 60, 15 4 60। তাহলে আমি পাচ্ছি কত এখানে 10 অনুপাত 12 অনুপাত 15। তাহলে এই টাকাটা কি হবে, মোট লাভের অনুপাতে ভাগ, মানে মোট লাভ এই অনুপাতে ভাগ হয়ে যাবে, দিলেই তো আমি লাভ পাবো। সি কত নম্বর, এইখানে রয়েছে, তাহলে সি এর লাভ সমান কত হবে 15 আনুপাতিক ভাগ 8 যোগ করলে কত হবে এখানে 37 গুণিতক 3700। এই টাকাটা কে পাবে, সি পাবে। আমি সবগুলো বের করবো না, 37, 1000, 15,000 টাকা। তাহলে 15,000 টাকা হচ্ছে কার লাভ, সি এর লাভ। একা হচ্ছে সি এর লাভ হচ্ছে 15। ভুল হচ্ছে কেন আজকে বুঝতে পারছি, তাড়াহুড়ো করতে গিয়ে একটু 1500 টাকা, এটা 100 হবে, 37 100-তে হবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কত, 1500 টাকা। ওকে, নেক্সট প্রশ্ন করব। অ্যাকচুয়ালি আমার একটু আছে কাজ রয়েছে, তোমাদের একটু তাড়াতাড়ি অঙ্কটা করিয়ে আমি একটু বেরোবো, তো খুব সময় পাচ্ছি না এখন, তো তাড়াহুড়ো করতে গিয়ে একটু এদিক সেদিক হয়ে গেছে, কিন্তু শেষে আমি বলে দিচ্ছি, অবশ্যই ধরা পড়বে, অ্যান্সারে গেলেই সবকিছু ধরা পড়বে, কোনো প্রবলেম নেই। দেখো এখানে √5 - √2, √5 - √2 এর কি করবো, বড় কোনটি বলেছে, নিয়ম কি, এর বর্গ করব, তাহলে কত হবে √5 এর হোল স্কোয়ার মানে 5a² + b² মানে 2 - 2ab, 2 × √5 × √2 মানে 2 × √10। এটা একটা পেলাম, তার মানে এটা হচ্ছে কত 7 - 2 √10। আচ্ছা, √6 - √3 এর হোল স্কোয়ার সমান কত, এখানে 6 + 3 - 2 √18, ঠিক, তার মানে হচ্ছে 9 - 2 √18। এবারে এখানে তোমাদের কিন্তু
কি করতে হবে, এখানে কোনো উপায় নেই, আগে তোমাদের অ্যাকচুয়ালি এইটা যদি সেম হয়ে যেত তাহলে কোনো প্রবলেম ছিল না, এটা যেহেতু আলাদা বেরিয়েছে তাই কিন্তু √10 কে তোমাকে বর্গমূল করতেই হবে। ঠিক আছে, √10 এর বর্গমূল আমি একটা প্রসেস বলে দিচ্ছি, অবশ্যই তোমরা জানো, তবুও আমি বলে দিচ্ছি, তারপরেটা কিন্তু আমি লিখে দেবো। তাহলে 3 3 তিন তিনে 9, তাহলে 1 হচ্ছে, ডবল করব 6, দুটো জিরো নামাবো, তাহলে 1 লিখবো, 61 একে কত 61, এখানে আমাদের অবশ্যই কি নেবে, পয়েন্ট নিবে, এখানে দুটো শূন্য নিয়েছি মানে পয়েন্ট নিব। 61 মাইনাস করলে আমাদের আসবে কত, আসবে এখানে, তো ওখানে আসবে 9, 6 1 7 3 10, আবার ডবল নিব আমি, 31-এর ডবল কত 62, 62 এখানে দুটো শূন্য নিয়ে নিব, 62 এখানে অ্যাকচুয়ালি 6-এ নিব আমি, ঠিক আছে। 6 6 36-এর 6, হাতে 3, 6 2 12 3 15, 6 6 36, 1 37, এত দূর। এরপরে এটা মাইনাস করে যেটা বেরোবে, কিন্তু আমি নিব কত 3.16, ম্যাক্সিমাম দুটো নিব, তাহলে 7 - 2 × 3.16, ঠিক আছে। তাহলে এইটাকে মাইনাস করলে যেটা বেরোবে তোমরা দেখে নিবে, এখানে 32, তারপর হচ্ছে 7 - 6.32, তাহলে আমি এখানে করে দিচ্ছি 7.00, এটা হচ্ছে 6.32, তাহলে 8 আসছে, এখানে আসছে তোমার 3 4, 6 4 10, 0.68 আসছে, 0.68, ঠিক আছে না, ক্যালকুলেশন দেখে। আর এইটা মাইনাস করলে 18 কেও এইরকম তোমাদের কিন্তু করতে হবে, এটা আসছে তোমাদের 9 - 2 × 4.24 আসছে, ঠিক আছে, এটা মাইনাস করলে আসছে 0.52। তার মানে দেখো এখানে বড় কোনটা হচ্ছে, 0.68 বড় না 0.52 বড়, 0.68 বড়, কারণ √5 - √2 এটা কিন্তু হবে বৃহত্তম, মানে কোনটা বড় হবে সেটা হচ্ছে এটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব আমি। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, বলছে এ অনুপাত বি সমান 3:2। আচ্ছা, এখানে লিখে নিই আমি, এ অনুপাত বি সমান 3:2, ঠিক আছে। বি অনুপাত সি সমান, এটাও 3:2। আচ্ছা, এ অনুপাত বি কে আমি কি লিখতে পারি, কি a/b সমান 3/2, আর এটাকে কি লিখতে পারি, b/c সমান 3/2। তার মানে এইখানে দুটো 3/2, মানে a/b প্লাস বি, সরি, সমান b/c হবে, ইয়েস অর নো, যেহেতু অনুপাত দুজনের কি ইকুয়াল রয়েছে, তাই না। আমরা এখান থেকে আমি কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি না, a+b/b+c, কি প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া, ঠিক না, সংযোজন প্রক্রিয়া করে পাই। তাহলে এই a+b/b+c উপরের দুটো যোগ করব, নিচে এবারে এটা দেখো a/b+b/c এর সঙ্গে এটাও সমান, তার মানে এটা সমান ও কি হবে 3/2, কারণ a/b b/c এর মানই তো 3/2, কারণ আমি এটাকে লিখতে পারি না 3/2। ওকে, তো এখানে অ্যান্সার হবে কত, 3/2, মানে 3:2, 3:2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট প্রশ্নে যাব, দেখো নেক্সট প্রশ্ন বলছে PQRS বৃত্তস্থ চতুর্ভুজের PQ এশার বাহু দুটি বর্ধিত করা T বিন্দুতে মিলিত হলে বৃত্তের কেন্দ্র ও, আচ্ছা দেখো আমি আগে ছবিটা এঁকে নিই। বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, নাম দিব আমি, কাকে বাড়িয়েছে আমার এখানে, PQRS, তাহলে PQRS, তাহলে PQ কে দেখো বাড়িয়েছি, আর RS কে বাড়িয়েছি, এখানে T বিন্দুতে ছেদ করেছে বলেছে, এটা বৃত্তের কেন্দ্র বলেছে ও। আচ্ছা, POQ, এটা হচ্ছে 110 ডিগ্রি, কিউ ও আর এটা বলে দিয়েছে কত 80 ডিগ্রি, ROS, না QR 60 ডিগ্রি, 60 ডিগ্রি, ROS 80 ডিগ্রি, এইটা এটা বলেছে 80 ডিগ্রি।
এবারে বলো আমাকে আর কিউ এস, আর কিউ এস মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আর একটা লাইন হবে আর কিউ এস, এইটা আর কিউ এস এই মানটা কত হবে, আর একটা হচ্ছে গিয়ে কোনটা কিউটিআর, কিউটিআর এইটা কত হবে। খুব সহজভাবে আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু লিখে করবে। দেখো এটা কত হবে, দেখো প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে কি, আচ্ছা এটা 60 ডিগ্রি, ওকে এটা 60 ডিগ্রি, তাই আচ্ছা এটা 60, এটা 80, টোটাল কত হবে 140, তাই না? টোটাল 60 + 80 = 140 ডিগ্রি, ঠিক না? তার মানে এইটা মানে কত, এস ও কিউ, এই কোণটা এটা। আচ্ছা দেখো এস ও কিউ একটা কেন্দ্রস্থ কোণ, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এবং এর পরিধিস্থ কোণ সেটা কোনটা হবে, বৃত্তস্থ কোণ কোনটা হবে, পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ সেটা হচ্ছে এইটা এস পি কিউ। তাহলে এস পি কিউ এটা কত ডিগ্রি হবে, 70 ডিগ্রি হবে। কেন বলো তো, কারণ তোমরা পড়েছো যে ত্রিভুজের সম্মুখ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। এটা যদি 40 হয় এটা কত হবে, 80, আর এটা এখানে ছিল 140, তার মানে এটা কত হবে 70 ডিগ্রি, ইয়েস অর নো? তাই 70 ডিগ্রি লিখেছি। আচ্ছা তাহলে এইটা হয়ে গেল আমাদের 70 ডিগ্রি। একই রকম ভাবে এই কোণটা কত হবে, আচ্ছা পি ও কিউ এইগুলো একটু লক্ষ্য করো, কোনগুলো পি ও কিউ, মানে পি ও কিউ নিব না, আর নিব আমি, কারণ আমি এই দিকেরটা নিব। পি ও আর এই কোণটা কত, পি ও আর 110 + 60 মানে হচ্ছে 170 ডিগ্রি। 170 ডিগ্রি যদি হয় কোণ পি এস আর এইটা কত হবে, কোণ পি এস আর এই কোণটা কত হবে 170/2 মানে হচ্ছে 85 ডিগ্রি, ইয়েস অর নো? তাহলে এইটা বেরিয়ে গেল আমার 85 ডিগ্রি। আচ্ছা এবারে দেখো পি এস আর কিউ, সরি পি এস টি, এই যে ত্রিভুজটা না, এটা তো বাড়িয়েছি আমি। তাহলে ত্রিভুজ পি এস টি এই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে পি টি এস, পিটিএস মানে কোনটা, যেটা আমাকে বের করতে বলছে এইটা পি টি এস 180 ডিগ্রি মাইনাস এই দুটোর যোগফল 70 + 85, 8 7 15 মানে 155 ডিগ্রি, 5 5 এক 6 2 8 25 ডিগ্রি। তাহলে এটা বেরিয়ে গেল আমার 25 ডিগ্রি। এবারে আসছি আমি এই কোণটা, এইটা দেখো এই যে এসআর, এই এসআর এই চাপের উপর না, বৃত্তচাপের উপর এখানে এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, দেখো এই চাপের উপর রয়েছে। তার মানে এটা যদি 80 হয়, পরিধিস্থ কোণ কত হবে 40 ডিগ্রি, হ্যাঁ কি না? তার মানে এস কিউ আর এরও মান বের করতে বলেছে, তার মানে আমি কি লিখবো 80/2 মানে কত হবে 40 ডিগ্রি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আহ এস এস কিউ আর, এস কিউ আর এটাই তো চেয়েছে তাই না, এস কিউ আর বা আর কিউ এস এটা চেয়েছে। তাহলে এইটা বেরোলো আমার 40 ডিগ্রি। কিউ টি আর মানে এই ভেতরে এই বাইরেরটা কিউ, কিউ টি আর, আর মানে এইটা এই কোনটা এটা বেরিয়ে গেল আমাদের কত 25 ডিগ্রি। এটা মানেই তো কিউ টি আর। ওকে, ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্নে যাব। নেক্সট দেখো ভিআই কোশ্চেনটা, ভিআই কোশ্চেন কি বলছে, এবিসি এর এবিবিসি সমান বিএসি 30 ডিগ্রি হলে পরিবৃত্তের কেন্দ্র ও বলে দিচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য। আগে ছবিটা এঁকে নিই। এবিসি একটা কি বলেছে, ত্রিভুজ, ত্রিভুজ বলেছে। এই ত্রিভুজের বাইরে পরিবৃত্ত রয়েছে, মানে বাইরে থাকবে, কারণ পরিবৃত্তের কেন্দ্র বলেছে, এটা হবে ও। এবারে তাহলে 5 সেন্টিমিটার ব্যাস বলে, ব্যাসার্ধ বলে দিচ্ছে, মানে এগুলো কত হবে 5 সেন্টিমিটার করে হবে। তারপর নাম দিব আমি এ বি সি, এ বির সঙ্গে বিসি সমান বলে দিচ্ছে। দেখো এ বির সঙ্গে বিসি সমান, মানে এর বিপরীত কোণ কোনটা, এইটা, আর এর বিপরীত কোণ কোনটা, এইটা নিশ্চয়ই। তাহলে এই দুটো কি হবে, সমান হবে। তাহলে এটা যদি আমার 30 ডিগ্রি হয়, অবশ্যই এটা কত হবে 30 হবে। আর এটা 30 হলে এই মানটা কত হবে, কোণ এ ও বি এই মানটা অবশ্যই কত হবে 60 ডিগ্রি হবে। কারণ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, দ্বিগুণ হবে, তাই 60 ডিগ্রি হবে, 2 × 30। এবারে দেখো এ বি ও এই যে ত্রিভুজটা, এইটা দেখো এই দুটো বাহু তো সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ সব জায়গায় সমান হবে।
আবার এটা যদি 60 ডিগ্রি হয়, এই দুটো কোণ কত ডিগ্রি হবে? দুটো কোণও সমান। তার মানে এই ত্রিভুজের কোণ ও এ বি সমান কোণ ও বি এ। এই কোণটা, এই যে এই কোণটা এবং এই কোণটা সমান, কারণ এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে কত হচ্ছে দেখো, এইটা সমান অবশ্যই কত হবে? 60, 180 মাইনাস 60 মানে হচ্ছে 120/2, মানে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি হয় ত্রিভুজ এ বি ও, এটা কি বাহু ত্রিভুজ হবে? সমবাহু ত্রিভুজ। ঠিক না ভুল? সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান, তাই এ বি সমান এ ও সমান ও বি হবে। তাহলে এ বি ও, এ ও এবং ও বির মান কত? 5 সেন্টিমিটার, কারণ এগুলো তো ব্যাসার্ধ। ব্যাসার্ধ তো 5 সেন্টিমিটার, তাই না? তাই অ্যান্সার হবে কত? এ বি এর ভ্যালু হবে 5 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, ঠিক আছে, নেক্সট প্রশ্নে যাব আমরা। বলছে একটা ট্রাপিজিয়াম রয়েছে, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম রয়েছে। এবার এই ট্রাপিজিয়ামের কি বলেছে দেখি। আচ্ছা, এখানে এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি এবং এডি সমান্তরাল দিয়েছে। বিসি 8 সেন্টিমিটার, এসি এবং বিডি কর্ণদ্বয় এমন ভাবে ও বিন্দুতে ছেদ করেছে যে হাফ বলে দিয়েছে। এডি এর দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তাহলে আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করব, এইটা। ওকে, এবারে এবিসিডি ট্রাপিজিয়াম আমি দেখি, বিসি এডি হচ্ছে সমান্তরাল, বিসি এডি। আচ্ছা, বিসি এডি, তাহলে এ বি সি ডি কিভাবে লিখবো আমরা? এ বি সি ডি এইভাবে লিখতে পারি। এবিসি, বিসি এবং এডি সমান্তরাল বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, এও বাই ওসি, ডিও বাই ওবি। এবারে কর্ণদ্বয়, কর্ণ আমি নিয়েছি, পরস্পরকে কোথায় ছেদ করেছিল? এটা একটা কোন বিন্দুতে ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। শর্তগুলো লিখে নি। ও এও বাই ওসি, ডিও বাই ওবি সমান হাফ। আচ্ছা, এখানে যেহেতু এটা কর্ণ, এই দুটো আমাকে সমান্তরাল ট্রাপিজিয়াম আবার বলেও দিয়েছে। তার মানে দেখো, এটা যদি ছেদক বা ভেদক হয়, তাহলে এইটার সঙ্গে এটা সমান হবে। তাহলে আমি লিখতে পারি না, বি ও এ এই কোণটা সমান ও এ ডি। ইয়েস অর নো? আবার এটা সমান্তরাল, এটা হচ্ছে কি তাদের ছেদক হয়, এটার সঙ্গে এটা কি হবে? একান্ত, এটা হলো একান্তর কোণ। একান্তর কোণ। একই রকম ভাবে বি সি ও এই কোণটা সমান কি হবে? ও ডি এ এই কোণটা হবে। ঠিক, এটাও একান্তর কোণ। আবার বিওসি এই কোণটা সমান হবে কত? এ ও ডি এই কোণের সঙ্গে সমান হবে, কারণ এটা বিপ্রতীপ কোণ। ঠিক না? উপরটা নিচেরটা। তার মানে দেখো, এই যে দুটো ত্রিভুজ বিওসি, এই ত্রিভুজ এবং ত্রিভুজ এবং ত্রিভুজ এ ও ডি, এই দুটো ত্রিভুজ কি হবে? সদৃশকোণী ত্রিভুজ। আচ্ছা, সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? কারণ তিনটা কোণ তো সমান আছে। তাহলে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে তাদের বাহুগুলো কিন্তু কি হবে? সমানুপাতে থাকবে। বাহুগুলো মানে কত? কোণ, তাহলে উল্টে করলে কি হবে? এডি। আচ্ছা, প্রথমে উপরেরটা নিচ্ছি, এডি বাই বিসি। তাহলে দেখো, এডি মানে এইগুলো নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ হচ্ছে কি, দেখো এ ও রয়েছে, মানে নিচের ত্রিভুজটা এখানে উপরে রয়েছে, যে শর্ত দেওয়া রয়েছে, তাই এটা করবো। এডি বাই বিসি সমান কি হবে? এ ও, বাহুগুলো কি থাকবে? সমানুপাতে থাকবে। এ ও বাই ও সি সমান ডিও বাই ওবি, ডিও বাই ওবি। ঠিক না? তাহলে দেখো, এইখানে এই মানগুলো কত? এই মানগুলো আমাকে শর্তে দিয়েছে হাফ। তার মানে লিখতে পারি না, এডি বাই বিসি সমান কি হবে? হাফ হবে। ওকে, এবারে এডি বাই বিসি যদি হাফ হয়, বিসি এডি সমান কত হবে? হাফ ইন্টু বিসি। হাফ ইন্টু বিসির মান কত? 8 সেন্টিমিটার। কেটে দিব, সমান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এডি এর মান কত হচ্ছে আমাদের? 4 সেন্টিমিটার। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। যার সদৃশকোণী বের করবে, বাহুগুলো সমানুপাতে লিখবে, যে অনুপাতগুলো কি হবে? সমান থাকবে। যেহেতু আমার এইটা সমান হাফ বলে দিয়েছে, তার মানে দেখো এই দুটো কি হবে? হাফ হচ্ছে। তার মানে এটাও কি হবে? ওর হাফের সঙ্গে সমান হবে।
তাই হাফের সঙ্গে যেহেতু সমান হচ্ছে, বিসি এর মান আমাদের বলে দিয়েছে 8, বিসি গুণ করলে এটি এর মান আমি পেয়ে যাব, যেটা হচ্ছে এখানে 4 সেন্টিমিটার। ঠিক আছে না? নেক্সট প্রশ্নে যাব, দেখো আমরা। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো। আর বেশি কোশ্চেন নেই, আর কয়েকটা কোশ্চেন হচ্ছে, একটু দেখে নাও শেষ পর্যন্ত। বলছে 12 sin θ - 9 sin² থিটার বৃহত্তম মান নির্ণয় করো। ঠিক আছে না? দেখো, 12 sin θ - 9 sin²θ। এখানে আমি কি করব, মাইনাস কমন নিব, 9 sin² θ মাইনাস 12 sin θ করব। ওকে, এটা সমান মাইনাস 9 কে লিখতে পারি কি 3 sin θ এর হোল স্কোয়ার মাইনাস 3 sin θ আছে কত দেখো 12, তার মানে হচ্ছে 3 3 2 6, আর একটা 2 নিব ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে 4 মাইনাস 3 sin θ মাইনাস 2 এর হোল স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস প্লাস 4 হয়ে যাবে। এবারে 3 sin θ মাইনাস 2 এর হোল স্কোয়ার কি হয়, এটা হোল স্কোয়ার মানে গ্রেটার দেন 0। এবারে আমি লিখবো কি, অতএব 3 sin θ মাইনাস 2 এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কারণ নেগেটিভ তো হতে পারে না। যেই আমি এটাকে কি করবো, -3 sin θ মাইনাস 2 এর হোল স্কোয়ার করবো, এক্ষুনি বললাম আমি এখানে কি হবে, ইকুয়ালিটি ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, সমান 0। এবারে 4 আমি যোগ করব, তাহলে 4 মাইনাস 3 sin θ মাইনাস 2 এর হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়ালস টু কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। প্লাস করছি আমি 4 দুদিকে, তার মানে এখানে দেখো সর্বোচ্চ মান কিন্তু 4 হচ্ছে, এর বেশি তো হবে না। আর এটার মানেই তো হচ্ছে কি আমাদের এইটা, এখান থেকে তো আমি এটাকে নিয়ে এসেছি। মানে এটার মান যদি 4-এর থেকে ছোট না হয়, মানে বড় না হয়, তাহলে নিশ্চয়ই 4টা হচ্ছে কি বড় না হয় কিন্তু সমান, এর থেকে ছোট, তার মানে বড় মানটা কোনটা হচ্ছে, 4 হচ্ছে। তাহলে বৃহত্তম মান কত হবে, 4। নেক্সট প্রশ্নে আসবো আমরা। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। বলছে যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা নির্ণয় করতে বলছে। আচ্ছা, গোলকের ব্যাসার্ধ আমি আর ধরে নিলাম, 50% বৃদ্ধি করলে কত হবে, আর প্লাস আর ইন্টু 50/100। তার মানে কত হবে, আর প্লাস 1/2 ইন্টু আর সমান হচ্ছে 3r/2। তাহলে প্রাথমিকভাবে ছিল এটা, এখন হলো এটা। এবারে প্রাথমিকের যে আয়তন আমি যদি লিখি, কত বলছে, ক্ষেত্রফল। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে ক্ষেত্রফল কি হয়, 4 πr², তাই তো। গোলক বলেছে, তাহলে 4 πr², আর এটা কত হবে, 4 πr² মানে কত, 3/2 এর হোল স্কোয়ার। এগুলো সংখ্যা মান সমান, তাহলে 4 πr² সমান 4 π দেখো 10-এর দাগের অঙ্কটা কি রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করতে বলেছে। আমি যদি ধরি গোলকের প্রাথমিক ব্যাসার্ধ ছিল ধরো আর একক, এখন হবে কত, আর প্লাস আর ইন্টু 50/100। এটা করলে কত হবে, 50 2 100, মানে আর প্লাস r/2 মানে হচ্ছে 3r/2 একক। এবারে প্রাথমিক ক্ষেত্রফল কত থাকবে, তাহলে ক্ষেত্রফল কত হবে, 4 πr², গোলকের, গোলক বলেছে। আর সেকেন্ড যেটা হবে, সেকেন্ড ক্ষেত্রফল কত হবে, 4 π 3r/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে না? তাহলে 4 π ইন্টু 9r²/4, ঠিক আছে, 9r²/4। ঠিক আছে, তাহলে হবে কত আমার, 4 কেটে গেলে হবে কত, 9 πr²। এটা হবে আমার সেকেন্ড বর্গ একক। ওকে, বর্গ একক।
এবার ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে কত হবে? শতকরা বলেছে? হ্যাঁ, শতকরা বলেছে। ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা কত হবে? 9 πr² -4 πr² বাই কত থেকে বেড়েছে? এখান থেকে বেড়েছে 4 πr² ইন্টু 100। তাহলে উপরে আসছে 5 πr² বাই 4 πr² ইন্টু 100। πr² কাটবে, 4 25 100, 25 5 125%। শতকরা ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে? 125%। হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, আচ্ছা, উচ্চতা বলে দিয়েছে শঙ্কুর এইচ, ব্যাসার্ধ আর বলে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা লম্ববৃত্তাকার শঙ্কু আঁকবো। আচ্ছা, এর উচ্চতা বলে দিচ্ছে আমাকে এইচ, আর ব্যাসার্ধ বলে দিচ্ছে আর। তার মানে বলো তির্যক উচ্চতা কত হবে? √L সমান √/h² প্লাস r², ঠিক। আচ্ছা, আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যা, মানে আয়তন কত হবে? শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 πr²h। এবং পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে πr/l, πr/l। এখানে বসাবো আমি 1/3 πr²h সমান পাই আর এল এর মান কত? √/h² প্লাস r², ঠিক আছে না? পাই কেটে দাও, পাই কেটে আর একটা কাটলে এখানে আর একটা পড়ে থাকবে, তাহলে হচ্ছে কত আমার এখানে? HR/3 সমান √/h² প্লাস r²। উভয় পক্ষে কি করবো আমি? বর্গ করে দিব। তাহলে h² r²/9 সমান h² প্লাস r², এটা হবে। এবার 1/9 h² এদিকে ভাগ করে দিলে কত হবে? h² প্লাস r² বাই h², ঠিক। এখান থেকে কি পাবো দেখো? 1 h² মানে 1/r² পাবো, r² কেটে যাবে, 1/h² পাবো। তাহলে এটার মান কত হচ্ছে? 1/9। তাহলে এর অ্যান্সার কত হবে? 1/9। দেখো এটাই আমাকে দিচ্ছে, ঠিক আছে না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্নে যাব আমরা। আচ্ছা, লাস্ট কোশ্চেন, কিন্তু সহজ প্রশ্ন দেখো আজকের। আচ্ছা, এখানে আমি বলেছিলাম আগের দিন এক্স, এখানে যৌগিক গড় বের করতে হলে কি করতে হবে? এ প্লাস এইচ ইন্টু সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই। এ কোনটা? এখানে এ হচ্ছে 25 উপরেরটা, এইচ হচ্ছে আমাদের 10। তাহলে 25 প্লাস এইচ কত? 10 গুণিতক সামেশন এফ আই এক্স এর মান কত? 20 বাই এফ আই এর মান কত? 100। 10 10 এ 100, 10 2 20, 25 প্লাস 2 মানে হচ্ছে 27। এরকম করে আগেও আমি করিয়েছি। এটা হচ্ছে তোমাদের যৌগিক গড়। ওকে, দেখো আজকে আমরা সব কমপ্লিট করে দিলাম। যত অঙ্ক ছিল প্রত্যেকটা অঙ্ক করে দিলাম। তোমাদের যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও, অনেক সময় লাগে এগুলো করতে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর প্লিজ চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমাদের আমি ম্যাক্সিমাম স্কুল শেষ করে দেওয়ার চেষ্টা করছি। দেখো 7 নম্বর হয়ে গেল, আর নেক্সট ডে আমরা 8 নম্বরটা এরকম সলভ করব। তোমরা যদি সঙ্গে থাকো তাহলে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কেমন লাগলো। প্লিজ তোমরা কমেন্ট করো, না হলে বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, তাহলে হয়তো আমি একটু বেটার কিছু করতে পারবো। তোমাদের কেমন লাগছে জানালে, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও। তো আজকে এই পর্যন্ত, আর সময় নিচ্ছি না। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট নিয়ে, 8 নম্বর ডিস্ট্রিক্ট নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।